আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। ভারতে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ক্ষুব্ধ বিজেপি। ন্যাটোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, সমন্বয়ের অভাব ইউরোপে। নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা। আঞ্চলিক একক মুদ্রা চালুর প্রস্তাব দিল ইরান। বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। মেট্রো রেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল। রজনীকান্তের বাড়িতে বোমা আতঙ্ক, পুলিশের তল্লাশি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিতে। ভারতে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত তথা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গান গাওয়া নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি। একই সঙ্গে কংগ্রেসকে বাংলাদেশ প্রীতি নিয়ে অভিযুক্ত করেছে দলটি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আসামের কংগ্রেসের একটি সভায় আমার সোনার বাংলা গান গাওয়া নিয়ে রাজ্যে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। জেলা পর্যায়ের এক কংগ্রেস নেতার সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। দলটি কংগ্রেসকে বাংলাদেশ প্রীতিতে আসক্ত বলেও কটাক্ষ করেছে। বিশ্লেষকদের মতে বিজেপির এই আক্রমণে পুরো বিষয়টির ঐতিহাসিক প্রেক্ষাপটকে উপেক্ষা করা হয়েছে। কারণ 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে আমার সোনার বাংলা গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশদের সেই সিদ্ধান্তের বিরোধিতায় তীব্র আন্দোলনের পর 1911 সালে সেই বিভাজন বাতিল হয়। আর স্বাধীনতার পর 1971 সালে বাংলাদেশ এই গানটিকেই জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে। গানটিতে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আর মাটির সঙ্গে মানুষের আবেগময় সম্পর্ক বর্ণনা করেছেন। সীমান্তের 2 প্রান্তের বাঙালিরাই আজও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে গানটি গেয়ে থাকেন। এমনকি ভারতের বিভিন্ন শহরের কিছু বাঙালি রেস্তোরাঁতেও আমার সোনার বাংলার নাম ব্যবহার করা হয়। এনডিটিভি বলছে, আসামের শ্রীভূমি জেলা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা বারাক উপত্যকার অংশ। সেখানে বাঙালি ভাষাভাষীদের সংখ্যা বেশি, ফলে সেখানে বাংলা গান গাওয়া অস্বাভাবিক নয় বলে স্থানীয়রা মনে করছেন। লোকসভার কংগ্রেস সদস্য ও দলের উপনেতা গৌরব গগৈ বলেন, বিজেপি গানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যই বোঝে না। তিনি বলেন, আমাদের দলের 80 বছর বয়সী সিনিয়র সদস্য বিধুভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর বাংলা গান আমার সোনার বাংলা গেয়েছিলেন, অথচ বিজেপি এটিকে মুসলিম সম্প্রদায়ের গান বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে সমালোচনা করছে। গগৈ আরও বলেন, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবি, তার লেখা একটি বাংলা গান গাওয়া নিয়ে আপত্তি কোথায়? এই গান আমাদের যৌথ ঐতিহ্য ও সাহিত্যিক উত্তরাধিকারের প্রতীক। তবে বিজেপি বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগিয়েছেন। বাল্টিক ও উত্তর সাগরে রাশিয়ার সামরিক ও গোয়েন্দা তৎপরতার নতুন অধ্যায় মোকাবেলায় ইউরোপ প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা একই সঙ্গে ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দা সংস্থার মধ্যে ক্রমবর্ধমান বিভাজনের কথা উল্লেখ করেছেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। কোস্টাল ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাপ্লাইড ইন্টেলিজেন্সের সহকারী পরিচালক জোসেফ ফিটসানকিস বলেন, 1939 সালের তুলনায় আজ ইউরোপ রাশিয়ার সামরিক অগ্রগতির মুখোমুখি হতে প্রস্তুত নয়। ফ্রন্টলাইন রাষ্ট্রগুলি সতর্ক হলেও পশ্চিম ইউরোপের জনগণ এখনো হুমকির পুরো পরিধি বুঝতে পারেনি। বিশেষজ্ঞরা উল্লেখ করেন, 2022 সালের পর রাশিয়ান গোয়েন্দাদের বিরুদ্ধে নাশকতা ও বিভ্রান্তিকর প্রচারণা বৃদ্ধি পেয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উত্তর ইউরোপ পরিচালক আনা উইসল্যান্ডার বলেন, হাইব্রিড যুদ্ধ ইউরোপকে দুর্বল ও বিভক্ত করছে। সেপ্টেম্বরের শুরুতেই পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান নজরদারি নিশ্চিত করেছে ইউরোপীয় দেশগুলো। বিশেষজ্ঞরা মনে করেন, রাশিয়ার সামরিক বাহিনী ন্যাটোর সঙ্গে যুদ্ধের জন্য সক্রিয়ভাবে প্রস্তুত হচ্ছে। রাশিয়ার ছায়ানৌবহর ও ড্রোন অভিযান ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। পোল্যান্ড ও অন্যান্য পূর্ব সীমান্তবর্তী দেশগুলোর সক্রিয় প্রতিক্রিয়া নিচ্ছে, কিন্তু পশ্চিম ইউরোপে সমন্বিত ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্রের উপর ইউরোপীয় গোয়েন্দা নির্ভরতা থাকলেও ফিটসানকিসের মতে রাজনৈতিক কারণে সহযোগিতার মান ভেঙে পড়েছে। কিছু ইউরোপীয় গোয়েন্দা সংস্থা মার্কিন তথ্য ভাগাভাগি সীমিত করছে, যা ন্যাটোর কার্যকারিতাকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাশিয়ার সামরিক পদক্ষেপ ও ন্যাটোর ভেতরকার বিভাজন ইউরোপকে জরুরি অবস্থা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। খবর আল জাজিরা। ইসরায়েলি সরকার জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানোর পর এই পাল্টা হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। ইসরায়েলি সরকার জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালানোর পর এই পাল্টা হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান সাবরা এলাকা, শাতি শরণার্থী শিবির ও আল শিফা হাসপাতালের আশেপাশে হামলা চালায়। কামান থেকেও গোলা ছোড়া হয় দেইর আল বালা এলাকার পূর্বাংশে। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। পরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন, হামাসকে এর কঠিন মূল্য দিতে হবে। ইসরায়েল ব্যাপক শক্তি দিয়ে জবাব দেবে। এরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক শেষে সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন। তার দপ্তরের বিবৃতিতে বলা হয়, গাজায় হামাসের আগ্রাসনের জবাব দিতে অবিলম্বে শক্তিশালী হামলা শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও ইসরায়েলি হামলায় অন্তত 94 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 68,527 জন ফিলিস্তিনি নিহত এবং 1,70,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। আঞ্চলিক বাণিজ্য জোরদার করতে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর মধ্যে একটি একক মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার তেহরানে তাজিকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, একটি অভিন্ন আঞ্চলিক মুদ্রা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। সদস্য দেশগুলোর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক মিল থাকায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। বিস্তারিত রিপোর্টে। ইসিও গঠিত হয় 1985 সালে ইরান, পাকিস্তান ও তুরস্কের উদ্যোগে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা 10। এর মধ্যে রয়েছে মধ্য এশিয়ার 5 দেশ, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তান। এছাড়া আজারবাইজান ও আফগানিস্তানও রয়েছে। সংগঠনটির সদস্য দেশগুলোর মধ্যে মোট জনসংখ্যা 550 মিলিয়নেরও বেশি। তবে ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, যা তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপ করা হয়েছে। এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের বাণিজ্য ও আর্থিক লেনদেন মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। এর ফলে ইরানি রিয়াল ব্যাপকভাবে দুর্বল হয়েছে এবং দেশে মুদ্রাস্ফীতি অব্যাহতভাবে বেড়ে চলছে। চলতি মাসে স্বর্ণের দামে উত্থান পতনের রেকর্ড দেখেছে পুরো বিশ্ব। 1 সপ্তাহ ধরে টানা পতনের পর বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। বুধবার মূল্যবান এই ধাতুটির দাম প্রায় 2% বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। বুধবার দিনের শুরুতে স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় প্রতি আউন্সে 1.9% বেড়ে $4,028.05 দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার 1.5% বেড়ে $4,041.50 লেনদেন হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সংকট নিরসনের আভাসে গতকাল মঙ্গলবার মূল্যবান এই ধাতুটির দাম প্রায় 2% কমে 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে আসে। তার আগে গত সোমবার স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ $4,381.21 পৌঁছায়। এতে চলতি বছর মূল্যবান এই ধাতুর মূল্য 60%-এরও বেশি বৃদ্ধি পায়। তবে একদিন পর থেকে স্বর্ণের দাম কমতে থাকে। goldprice.org-এর তথ্য অনুসারে সব মিলিয়ে গত এক সপ্তাহে সোনার দাম 8%-এর বেশি কমেছে। 2013 সালের পর আর কোনো সপ্তাহে স্বর্ণের দাম এতটা কমেনি। এদিকে বুধবার সোনার সঙ্গে রূপার দামও বেড়েছে। এদিন 2.8% বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার $48.45 বিক্রি হচ্ছে। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তির মৃত্যুতে তার পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ। এর আগে মেট্রো রেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি কমিটি গঠনের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে মেট্রো রেল ও ফ্লাইওভারে ব্যবহৃত প্যাডগুলোর মান যাচাই এবং দুর্ঘটনার দায় নিরূপণের দাবি জানানো হয়। এছাড়া মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে আরেকটি রিট আবেদন করা হয়। উল্লেখ্য, গত 26 অক্টোবর বেলা 12:30টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের অংশ খুলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আবুল কালাম। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামের বাসিন্দা। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। হঠাৎ দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে চাঞ্চল্যতা, কেননা সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে দক্ষিণী তারকা রজনীকান্ত ও ধানুষের বাড়িতে বোমা রাখা আছে। এরপর থেকেই তোলপাড়। ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের মেলে বার্তায় আসে রজনীকান্ত ও ধানুষের বাড়িতে বোমা রাখা আছে। এরপর থেকেই শোরগোল পড়ে চেন্নাই জুড়ে। তদন্ত নামে চেন্নাই পুলিশ। রজনীকান্ত ও ধনুষের বাড়িতে পৌঁছায় বম্ব স্কোয়াড। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় সুপারস্টার রজনীকান্ত ও তার প্রাক্তন জামাই ধনুষের বাড়ি। ভারতীয় পুলিশ জানায়, তন্ন তন্ন করে খুঁজেও দুজনের বাড়ি থেকে সন্দেহজনক কিছু মেলেনি। আরও জানানো হয়, এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও আতঙ্ক তৈরি করতে মেল পাঠানো হয়েছে বহু দক্ষিণী তারকাকে। এর ফলে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগছেন তারা। সাইবার ক্রাইমের ভাষায় একে বলা হয় হুয়াক্স মেইল। এর আগে এরকম আতঙ্ক ছড়িয়েছিল তামিলনাড়ুর কংগ্রেস কমিটির সভাপতি কে সেভাল পেরুন থাগাইকে ঘিরে। পরে পুলিশ তদন্ত চালিয়ে দেখে বিষয়টি হুয়াক্স মেইল। এবার রজনী ও ধানুষকে নিয়েও ছড়ানো হলো এমন গুঞ্জন। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।